সময় টেলিভিশনের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান মেঘ। দর্শক, এই ফেসবুক লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করি সারাদিনের যে আলোচিত বিষয়টি সেটি আপনাদের সামনে নিয়ে আমরা স্টুডিও থেকে হাজির হই এবং বিস্তারিত এর আলোচনা করার চেষ্টা করি। মূলত আজ আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটির শিরোনাম দিয়েছি, সেটির শিরোনাম আমরা দিয়েছি স্বস্তির বৃষ্টি যখন ভোগান্তি। এই নিয়ে আমার সাথে স্টুডিওতে আমার সাথে আমার আরও একজন সহকর্মী আছেন আলামিন তুষার, তিনিও মূলত আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন। তবে তার আগে এই যে আমরা শিরোনাম দিয়েছিলাম যে স্বস্তির বৃষ্টি যখন দুর্ভোগ, এটি মূলত এই শিরোনামটি দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা জানি যে স্বস্তির বৃষ্টি হলেই সবার ভিতর একটু যে আরামের যে ব্যাপারটা, অর্থাৎ এই যে তীব্র গরম থেকে যে একটু হাঁপ ছেড়ে বাঁচার, সেটি তো মূলত আমরা বলি যে স্বস্তির বৃষ্টি। কিন্তু এই স্বস্তির বৃষ্টি ভোগান্তি, এটি মূলত শিরোনামটি যে আমরা দিলাম, এটার কারণটা কি বা একটু যদি আপনার কাছে জানতে চাই। আপনি জানেন যে আমরা সকাল থেকেই যখন বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, আমরা সড়কে প্রতিটা জায়গায় মিরপুর থেকে শুরু করে ওদিকে শেওড়াপাড়া, এদিকে আপনি মনে হয় নিউ মার্কেটে গিয়েছিলেন, আমি পুরান ঢাকার দিকে কয়েকটা জায়গায় গিয়েছি, আমি বকশীবাজার গিয়েছি, সব জায়গাতে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল সেটা কিন্তু প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। আজকে একটা ছুটির দিন ছিল, সেই জায়গা থেকে যদি আমি বলি যানবাহনের চাপ কিছুটা কম, যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান রয়েছেন, তাদের মহানবমী আজকে, সেই জায়গা থেকে ছুটি হবার কারণে কিন্তু ওই জায়গাটায় ঢাকায় কিন্তু যান চলাচল কম। যদি সেটা না হতো তাহলে যানজট কোন পর্যায়ে যেত এবং সেই দুর্ভোগটা আরও কতটা হতো সেটা কিন্তু নিশ্চয়ই বলাই যায়। আপনি নিউ মার্কেটে যখন গিয়েছেন, নিউ মার্কেটে আসলে কি দেখেছেন যদি? নিউ মার্কেটের অর্থাৎ যে প্রধান যে সড়কটি ছিল, অর্থাৎ ঢাকা কলেজের বিপরীত পাশের যে সড়ক এবং নূরজাহান মার্কেট যেটি রয়েছে, নূরজাহান মার্কেটের ঠিক বিপরীত পাশের যে সড়ক, এই দুই সড়কের মধ্যে নূরজাহান মার্কেটের যে সড়কটি ছিল সেটি সম্পূর্ণ জলবদ্ধতার মধ্যে ছিল এবং ভোর থেকে তো সকাল থেকে আপনিও ছিলেন, আপনি যখন গিয়েছিলেন তখন হাঁটু মারিয়ে পানি কিন্তু ছিল। এরপরে আমি যখন দুপুর সকাল 11টার দিকে যখন গেলাম তখন পানি কিছুটা কমলেও এই যে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থা বিভাগের একটি গাড়ি সেখানে পানি নিষ্কাশনের কাজ করছিল। একদিকে তো সড়কের মধ্যে জলবদ্ধতার সৃষ্টি, অন্যদিকে এই যে একটি ট্রাক রেখে দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগের একটি ট্রাক রেখে তারা যে তাদের যে কাজ চালাচ্ছিল তার ফলেও কিন্তু সেখানে কিন্তু বেঘাত ঘটে, সাধারণ মানুষের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। কেননা একদিকে পানি, অন্যদিকে যানবাহন রেখে তাদের যে কার্যক্রম সেটি চালাচ্ছিল। এবং সেই সঙ্গে ওইখানকার যে সকল ধানমন্ডি হকার্সের যে সকল দোকানিরা রয়েছেন, অর্থাৎ ব্যবসায়ীরা যারা রয়েছেন, ওখানে কিন্তু বিপুল সংখ্যক ব্যবসায়ীরা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তারা কিন্তু মূলত তাদের ব্যবসায়িক যে কার্যক্রম সকাল 10টা থেকে যে শুরু হওয়ার কথা বা 11টার পর থেকে শুরু কথা, সেটি কিন্তু একদমই তারা করতে পারেনি। এবং আমি একজন ভুক্তভোগীর সাথে আমার কথা হয়েছিল, সে মূলত সেই জায়গাটিতে হচ্ছে যে পানির যে ফিল্টার রয়েছে তার সেখানে ব্যবসা আছে, সেই কারণে হচ্ছে সে গতকাল রাতেই ওই পানির ফিল্টারগুলো রেখে গিয়েছিল, সকালে এসে দেখে তার পানির ফিল্টারগুলো নেই। আমি কিছু কিছু জায়গায় কিন্তু দেখেছি যে এই মোটর ব্যবহার করে, পানির পাম্প ব্যবহার করে কিন্তু দোকান থেকে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছিল। এবং আপনি বজ্র ব্যবস্থাপনা নিয়ে বলছেন, অনেকেই কিন্তু বলছিলেন যে ঢাকা সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনকে, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনকে দায়ী করা হচ্ছে যে তাদের বজ্র ব্যবস্থাপনা আসলে ভালো না, যার কারণে এরকম জলাবদ্ধতার মধ্যে আসলে পড়তে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যদি একটু? আমি আপনার এই বিষয়টা ফিরবো, তবে তার আগে আপনার করা একটা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদন। আপনি ঠিক বলেছেন, আসলে আমরা দুইজনে মিলেই কিন্তু প্রতিবেদনটা তৈরি করেছি, চলুন আমরা দেখে নিই। সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। জলমগ্ন সড়ক পার হওয়ার চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হয়নি, মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় মোটরসাইকেল। একই অবস্থা আজিমপুর সড়ক ব্যবহারকারীদের। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিললেও ঘুম ভাঙতেই জলাবদ্ধতার চিরচেনা দুর্ভোগে রাজধানীর আরমানিটোলা, ধানমন্ডি 27, নিউ মার্কেট এলাকা, মিরপুর, জুরাইন, বকশীবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। বহুত দুর্ভোগ, অনেক অসুবিধা হইতেছে আমাকে, এটার কোনো কেউ দায়িত্ব নেয় না। আসছিলাম নিউ মার্কেটে একটা জিনিস কিনতে, দোকান থেকে বন্ধ। দুর্গাপূজার ছুটি থাকায় সড়কে যান চলাচল কম থাকলেও জরুরি প্রয়োজনে কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকে। রিকশা, ভ্যানে কিংবা পানি মারিয়ে পথ পার হন তারা। ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে বেশ কিছু গাড়ি। ভারী বৃষ্টিতে কেবল রাস্তাঘাটই ডোবেনি, তলিয়েছে হাসপাতালও। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ থেকে শুরু করে পুরো মেডিকেল এলাকার বিভিন্ন স্থানে জমে পানি। ভোগান্তিতে পড়েন রোগী, স্বজনরা। সিরিয়াস রোগী আসলো, এই পানির জন্য অনেকে গার্জিয়ানরা যাইতে পারতেছে না। ঢাকা মেডিকেল যদি অবস্থা থাকে তাহলে রুগীরা কিভাবে আনবো আর কিভাবে কি করবো।
নিউ মার্কেটের চারদিকেও দেখা যায় থই থই পানি। পাম্প বসিয়ে দোকান থেকে পানি নিষ্কাশন করেন ব্যবসায়ীরা। এই দোকান খুলি আমরা 10টা বাজে, 1টা বাজে এখন দোকান খুলতে পারতেছি না, আমাদের ব্যবসায়িক প্রবলেম হইতেছে না। পানি বেশি হওয়ার কারণে এখান থেকে বোতলগুলো সব ভেসে গেছে, এখন বোতল উনি খুঁজে বেরোচ্ছে। আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই এই ভারী বৃষ্টি, যা আরও 3 দিন অব্যাহত থাকবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল সন্ধ্যার সময় একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এই লঘুচাপ আজকের সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত এইরকম বজ্র মেঘ এবং অন্যান্য মেঘমালা তৈরি বাংলাদেশের অভ্যন্তরে অব্যাহত থাকবে। এদিন কেবল রাজধানীতেই 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকার বিভিন্ন সড়কের এই জলবদ্ধতাই বলে দেয় কতটা অসহায় এই নগরবাসী। একটু ভারী বর্ষণেই এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয় এই শহরের বাসিন্দাদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ভাই, আমার কাছে আরেকটা যেটা মনে হলো, যে বললাম যে আমরা 2 জন করেছি, আসলে আমরা 3 জন করেছি, কিন্তু আমাদের রাতে যে রিপোর্টার ছিলেন শাবাব ওয়াসি, তিনিও কিন্তু সকালে লাইভ দিয়েছেন এবং রাতে কিন্তু এই যে জলমগ্ন অবস্থায় ছিল এবং সারা রাতের বৃষ্টি কিন্তু তিনি কভার করেছেন। একদম একদম। আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় গিয়েছেন এবং সেই সঙ্গে নিউ মার্কেটে প্রথমে গিয়েছিলেন, এরপর পুরান ঢাকার দিকে গিয়েছিলেন, ধানমন্ডির দিকে গিয়েছিলেন। আমি 11টার পর থেকেই নিউ মার্কেট এলাকায় ছিলাম। তো আমার এখানে নিউ মার্কেট এলাকার যে সকল সাধারণ মানুষ, তারপর রিক্সা চালক, ব্যবসায়ীদের যে অভিযোগ কিংবা তাদের মনের যে দুঃখের জায়গাটা, প্রতি বছরই মানে তাদেরকে প্রশ্ন করা হলে সারা বছরই নাকি বলে নিউ মার্কেট বৃষ্টি হলেই পুরো পানির তলে পানির নিচে নাকি তলিয়ে থাকে এই পুরো মার্কেট। তো তাদের অভিযোগ যেটি হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশন ড্রেনেজ যে ব্যবস্থা, সেখানে এই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে তারা মূলত প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে তাদের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একদমই তারা পরিষ্কার করে না, যার ফলে কিন্তু এই সড়ক জুড়ে পুরো জলবদ্ধতা দেখা গিয়েছে এবং বৃষ্টি হলে সেটি আমরা প্রতি বছরই কিন্তু লক্ষ্য করি। এই জায়গা থেকে যদি কিছু বলতেন আপনি। একদম, আপনি যেমনটা বলছিলেন যে এই যে ড্রেনেজ ব্যবস্থাগুলো, আমরা আসলে বারবার বলা হচ্ছে আমাদের দেশ প্রথম দেশ যেখানে আসলে আইন করে আসলে পলিথিন ব্যবহার বন্ধ করা হয়েছে। পলিথিন উৎপাদন ব্যবহার বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু কাজের কাজ কিন্তু হচ্ছে না। যার কারণে এই যে পলিথিনগুলো, সেগুলো আসলে বিভিন্ন জায়গায় জমা হচ্ছে, মানুষজন ময়লা ফেলছে পলিথিনে করে, সেগুলো ড্রেনের মুখগুলোতে গিয়ে জমা হচ্ছে এবং পরবর্তীতে আপনি যেমনটা বলছিলেন যে গাড়ি দিয়ে এসে ওই পলিথিন পরিষ্কার করার আগ পর্যন্ত কিন্তু পানি নামছে না। আপনি খেয়াল করেছেন যে বৃষ্টি হলে পানি জমে যায় ঠিকই, কিন্তু সেটা কিন্তু যখন বৃষ্টিটা থেমে যায় তার ঘন্টা 2-এর মধ্যে আবার নেমেও যায়। কিন্তু আজকে কিন্তু আমরা সেটা দেখিনি। আজ কিন্তু দুপুরের পরেও আমরা বেশ কিছু জায়গায় পানি দেখেছি, যদিও মিরপুর এই সব জায়গায় কিছু পানি কমেছে, কিন্তু আমি দুপুরের যখন 2টা নিউজের জন্য আমি যখন পুরান ঢাকা গেলাম বক্সিবাজার এলাকায়, সেখানে কিন্তু আমি তখনও পানি দেখেছি। এবং কিছুক্ষণ আগে আপনি এখানে একটা ছবি দেখেছেন নিশ্চয়ই, যে ম্যানহোলে পানি চলে যাবার কথা, উল্টো ম্যানহোল থেকে পানি এসে আসলে এলাকায় আসলে ছড়িয়ে যাচ্ছে। এবং আমি যদি আরেকটা কথা বলি, আমার মনে আছে গত বছরে কিন্তু বেশ কয়েকটা কেস দেখেছি যে এই ধরনের জলাবদ্ধতা হয়ে গেলে বিভিন্ন জায়গায় যখন বৈদ্যুতিক যেই ঝামেলাগুলো থাকে, সেটার কারণে কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝামেলার মতো হতে পারে এবং সেখানে কিন্তু দুর্ঘটনার একটা বড় সংখ্যা আছে। এই নিয়ে আমরা মনে হয় কিছু তথ্য প্রস্তুত করেছি, সেই তথ্যগুলো নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তথ্যগুলো আমরা স্ক্রিনে হয়তো সেগুলো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো, তারপরে আমরা মনে হয় সেভাবে আলোচনাটা এগিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে স্বস্তির বৃষ্টি যখন ভোগান্তির কারণ, আমরা দেখছি যে ঢাকায় জলবদ্ধতার যে সকল কারণ, সেগুলো আমরা মূলত তথ্যগুলো আমরা প্রস্তুত করেছি। তো প্রথমে আপনার কাছে জানতে চাই যে খাল ও ড্রেন ভরাট হয়ে যাওয়া, এটি নিয়ে যদি একটু বলতেন বিস্তারিত। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এর আগে আমি বুড়িগঙ্গা নিয়ে কিন্তু একটা প্যাকেজ করেছিলাম, আমি স্পেশাল একটা প্যাকেজ। সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আসলে যে কোনো আমাদের নদীগুলো যেভাবে ধীরে ধীরে দখল হচ্ছে, বা আমরা আসলে অসচেতনভাবে নদী দখল করছি, আমরা খালগুলোকে দখল করছি এবং খাল ভরাটের নিউজ কিন্তু আপনি অসংখ্য করেছেন। এখন কিন্তু কিছুদিন আগেও আমাদের টেলিভিশন থেকে একটা নিউজ অন এয়ার হয়েছে, যেখানে এই ঢাকায় যে একসময় অনেক খালের কথা ছিল, সেখানে এখন কিন্তু আমাদের ঢাকা কিন্তু খাল শূন্য হয়ে যাচ্ছে। যদি আমার জলাধারই না থাকে, সেক্ষেত্রে পানিগুলো আসলে সরে কিভাবে আমার নদী পর্যন্ত যাবে, এবং নদীরও তো সেই একই দশা। এবং আমি যদি আরেকটা কথা বলি আপনাকে, যে এই যে জলাধার না থাকার কারণে কিন্তু অগ্নি নিরাপত্তারও কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়। দ্বিতীয়ত আপনি দেখেন যে অপর্যাপ্ত এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মানে আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো তো আসলে পরিকল্পিতভাবে তৈরি না করার কারণেও কিন্তু এরকম ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। এরপরে যদি বলি অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত নগরায়ন, যেটা আমি আপনাকে বলছিলাম যে এই যে হচ্ছিল,
আমাদের যখন নগরগুলো হয়ে যাচ্ছে, হওয়ার সময় হয়ে যাচ্ছে, কিন্তু তখন যে যার মতো করে অনুমতি নিচ্ছেন, কেউ টাকা দিয়ে নিচ্ছেন, কেউ এভাবে নিচ্ছেন, কেউ সেভাবে নিচ্ছেন, কিন্তু আমাদের নগর যে দিনে দিনে হারিয়ে যাচ্ছে এবং নগরে যে পরবর্তীতে বসবাস করার মতো জায়গা থাকছে না, সেটা কিন্তু আমরা কেউ ভাবছি না। একই দিক কিন্তু পরিবেশের ক্ষেত্রেও, যার কারণে এই অবস্থা আমাদের অপরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা আর নিষিদ্ধ পলিথিন আমরা কোনোভাবেই কেন যেন বন্ধ করতে পারছি না। আসলে এখানে দোষটা যে কার, সেটা যেন কেউ খুঁজেই পায় না। আপনার কাছে কি মনে হয় যে এই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবই কি এর জন্য মূল কারণ? তা তো বটেই। আজকে যেরকম আমরা নিউ মার্কেট থেকে শুরু করে আমি যেমন কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকাগুলো ঘুরে এসেছি, সেখানে সবার বারবারই একটাই অভিযোগ, আমরা প্রতি বছর, আপনিও নিউজ কভার করেন, আমিও নিউজ কভার করি, আমরা গণমাধ্যম কর্মীরা মানুষের যে ভোগান্তি সেটি আমরা তুলে ধরার আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি। সেই জায়গা থেকে তাদের বারবারই আপনি যে প্রশ্নটি করলেন যে সংস্থাদের যে সমন্বয়হীনতার অভাব, সেটি কিন্তু সাধারণ মানুষ বারবার দোষ দিচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে সকল কাজ তাদের করা উচিত তারা একদমই সেটি করে না, যার ভোগান্তিতে এই সাধারণ মানুষ কিংবা পথ চলাচলকারী যে সকল মানুষ রয়েছেন কিংবা ব্যবসায়ী যারা রয়েছেন, সেটিরই ফলাফল কিন্তু প্রত্যেকটি বছরে কিন্তু তাদের ভোগ করতে হচ্ছে। যেমনটা এই যে আমরা বারবারই বলছিলাম যে এই নিউ মার্কেট সংলগ্ন যে এলাকাটি রয়েছে, এলাকার ব্যবসায়ীরা কিন্তু প্রতি বছরে এই ভোগান্তি পোহাতে হয়, কারো কারো কিন্তু ব্যবসা অনেকটা ক্ষতির সম্মুখীনও হতে হয়। নিউ মার্কেট আমি যতটুকু জানি এটা সিটি কর্পোরেশনই আসলে এখান থেকে ভাড়া নেয় বা আসলে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানেই চলে। সেই মার্কেটের যদি এরকম অবস্থা হয়, অন্যান্য মার্কেটগুলোর আসলে কি অবস্থা হবে? তা তো বটেই। আমরা সেই জায়গা থেকেই সাধারণ মানুষ বারবার এই অভিযোগগুলো প্রতি বছরই করে আসতেছি, কিন্তু এটার যে একটা স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধানে কিন্তু এখনো কোনো পথ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তো সব কিছু মিলে আমরা ঢাকা নিউ মার্কেট নিয়ে তো আলাপ করছিলাম, পুরান ঢাকার কি অবস্থা ছিল, আপনি কেমন দেখলেন পুরান ঢাকায়? যে আমরা সাধারণত দেখি মেঘ, যে আসলে ওই জায়গাগুলোতে আসলে যাওয়া যায় না, প্রচণ্ড যানজট হয়। এবং আজকে যে ব্যাপারটা হয়েছে কি উল্টো, আমি যখন পুরান ঢাকায় ঢোকার চেষ্টা করি, আমার প্রথমে মনে হচ্ছিল আদৌ আমি পৌঁছাতে পারবো কিনা, পরে দেখলাম যে রাস্তাঘাট আসলে তুলনামূলক ফাঁকা, এবং গিয়ে যখন বুঝতে পারলাম এই যে জল সকাল থেকে যেহেতু আছে, তখন আসলে গাড়িগুলো আর ঢুকছে না ওই জায়গাগুলোতে, যার কারণে রাস্তাটা ফাঁকা। কিন্তু সেখানে গিয়েও আমরা দেখেছি রোগী এক রিক্সা থেকে বন্ধ হয়ে গেছে রিক্সা, সেই রিক্সা থেকে আরেক রিক্সায় তাকে তুলে দিতে হচ্ছে, এবং সেই রোগী যখন ঢাকা মেডিকেলে আসছেন, ঢাকা মেডিকেলের অবস্থা তো প্যাকেজে আপনি নিশ্চয়ই দেখলেন। আসলে আমাদের মুক্তিটা কোথায়? এবং এর বাইরেও আমরা রিক্সা থেকে পড়ে যেতে দেখেছি। এমনকি আমি যদি আপনাকে বলি, আমি যখন কাভার করছিলাম, আমার যিনি ক্যামেরা পার্সন ছিলেন, তিনি আমাকে দেখালেন যে ভাই দেখেন যোগ, এবং আসলেই সেখানে যোগ ছিল। আমরা তো তাও একটু হলেও, আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আপনি আমার সাথে লাইভে ছিলেন, ওই লাইভে আপনি বেশ কিছু সরকারি সংস্থার অফিসার নিয়েও কিন্তু কথা বলছিলেন, আপনার বামে ডানে এবং সামনে পিছনে। আপনি জি, ওইটা হলো বকশীবাজারের অংশে, বকশীবাজারের জয়নাগ রোডের যে অংশটা, সেখানে কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে ওখানেই কিন্তু ঢাকার যেই শিক্ষা বোর্ড, মাধ্যমিক শিক্ষা বোর্ড সেটা, এবং তার পাশেই কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড, এবং এইখানে যে এই ভবনগুলো রয়েছে তার পাশে ওই রাস্তাটা পুরো অবস্থা খারাপ, এবং ওখানে কিন্তু একটি টেলিভিশন চ্যানেলের গাড়ি কিন্তু আমরা বন্ধ হয়ে যেতে দেখেছি। এর বাইরেও আমরা দেখেছি যে অটো রিক্সাগুলো কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমি আরেকটা মজার ব্যাপার দেখছিলাম, অটো রিক্সাগুলো এখন যেহেতু ওই যেটাকে আমরা টেসলা বলছি, আসলে ওই যেহেতু বিদ্যুতায়িত গাড়ি, ওটা আসলে এক জায়গায় আমরা দেখলাম যে বিদ্যুতের ওটা মানে ও যখন গিয়ার দিয়েছে, ও আর ব্রেক করতে পারতেছিল না, হয়তো শর্ট সার্কিট হয়ে গেছে, ও একদম চলতেছিল। এটা এক বড় সড় দুর্ঘটনা থেকে এটা খুব ওখানে আসলে আমরা রক্ষা পেয়েছি বলাই যায়, আশপাশের মানুষ যারা পেয়েছেন। এবং ভ্যানের ছবিগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন যে একদম কিভাবে। এবং মজার ব্যাপার হলো এই যে এইখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তার এই অবস্থা যখন ছিল, এই 1.5 কিলোমিটার রাস্তা পার হতে কোনো রিক্সা চালক আসলে 50 টাকা নিচ্ছেন পার হেড, কেউ 30 টাকা, মানে এক যে যার কাছে আসলে যেমন পারছে। এবং যারা সাধারণ রয়েছেন তারাও বলছেন যে আসলে কিছু তো করার নেই, সেও তো আমাকে কষ্ট করেই পার করে দিচ্ছেন, তাকে আমার টাকা দিতে হচ্ছে বাধ্য হয়ে, এখন কি করা যাবে? এই হলো আমাদের অবস্থা। এই যে রিক্সা চালক বলেন বা সিএনজি দ্বিগুণ ভাড়া তারা কিন্তু নিয়ে নেয়, এটাও কিন্তু আমরা দেখেছি। একদিকে তো ভোগান্তি, সেই দিকে আবার অন্য দিক থেকে আমাদের যাতায়াতের ক্ষেত্রে সেখানেও আবার আরেকটা ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ভোগান্তির কারণগুলো যদি আমরা আরেকবার একটু দেখি, আমরা সেখানেও একটা প্লাজমা রেডি করেছিলাম আমরা গ্রাফিক্স, সেগুলো আমরা একটু দেখি। আমার মনে হয় সেখানেও আমাদের অনেক কিছু আসবে। যেমনটা দেখছিলেন যে রাস্তাঘাট, শপিং মল এবং পানিতে ডুবে যায়। আজ নবমী, কালকে দশমী, অনেকেই কিন্তু শপিংয়ের কথা চিন্তা করেছিলেন, এবং আমরা অনেকেই দেখেছি যে এসে ফিরে গেছেন। তারপরে যানজটের কথা তো একটু আগেও আমরা আলোচনা করেছি। আর রোগবালাই বৃদ্ধি,
যেখানে মেডিকেল কলেজের সামনে এই অবস্থা, ওই পানি যদি জমে থাকে সেখানে ডেঙ্গুর কথা বারবার বলা হচ্ছে। এই মৌসুমে এসেও কিন্তু ডেঙ্গুর আমরা এখনও সেভাবে মুক্তি পাইনি। তো এই রোগবালাই যে বাড়বে না সেটা আসলে কীভাবে বলবো? আর নিত্য প্রয়োজনীয় সেবায় তো যে কোনো ধরনের বৃষ্টিতে দাম বেড়ে যায়, এটা তো আসলে কেন যেন বরাবরেরই নিয়ম যে বৃষ্টি হলেই দাম বেড়ে যায় শহরের সবজির, এই জিনিসগুলো হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, অফিস কার্যক্রম তো ব্যাহত হয়, যদিও অফিস আজকে নেই। আর বিদ্যুতায়িত হওয়ার ঘটনাটা তো আপনাকে এর আগেও আমরা আলোচনায় বলছিলাম। আপনার কি এরকম কোনো ঘটনা কাভারেজের কোনো অভিজ্ঞতা আছে কিনা যদি একটু? আমার অভিজ্ঞতা বলতে আমি যতটুকু দেখেছি যে আজকে যেটা দেখেছি এবং এর আগেও তো আমি বেশ কয়েকটি নিউজ কভার করেছি, তখন এরকম অভিজ্ঞতা অনেক আছে। তবে আমরা চেষ্টা করি এগুলো, গণমাধ্যম কর্মীরা আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করি, আমরা বছরের পর বছর তুলে ধরার চেষ্টা করি। সেখান থেকে আমার আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা তো চেষ্টা করে যাচ্ছি গণমাধ্যম কর্মীরা এই তথ্যগুলো মানুষের সামনে, সাধারণ মানুষ এবং দেশের সামনে তুলে ধরার, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সংস্থার অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসলে কাজটা কি? তারা মানে এই জায়গাটায় এতটা ঘাটতি কেন, অভাবটা কেন, মানে সাধারণ মানুষ সেই সেবাটা পাচ্ছে না কেন? সেটা আসলে মনে হয় সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল রয়েছেন তারাই হয়তো ভালো মতো উত্তর দিতে পারবেন। তবে তাদেরকে যখনই আমরা এই ধরনের ব্যাপার নিয়ে প্রশ্ন করেছি, তারা আসলে কেন যেন জনগণকেই দোষ দিয়েছেন। ওই যে বললাম আমরা প্রথমে যে পলিথিনের অব্যবস্থাপনা, বজ্র ব্যবস্থাপনা তিনি করতে পারছেন না, তিনি বলছেন যে আমার নাগরিকরা সচেতন না, আমি কত পরিষ্কার করব, এরকম কিন্তু তারা আসলে অনেক উত্তরগুলো দেন। তো সেই জায়গা থেকে আসলে দায়ভারটা যে কার সেটাই যেন খুঁজে পাওয়া যায়। তবে নগর কর্তৃপক্ষ আমি যখন হয়েছি তখন তো নাগরিককে সচেতন করা এবং নাগরিককে সেই জায়গা থেকে তাকেও যে বলা যে আমি এটা করবেন না আপনি, সেই জায়গাগুলো তৈরি করাও তো আসলে নগর কর্তৃপক্ষেরই দায়িত্ব আমি যতটুকু মনে করি। এবং আপনি যদি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা যখন ভক্সপপ নিতে যাই বা সাধারণ কথা বলি যখন সাধারণ মানুষজনের সঙ্গে, তারা কিন্তু একটা আক্ষেপ বলেন, ভাই এই ছবি তো অনেক দেখাইছেন, এই লাইভ তো অনেকবার করছেন, কিন্তু ভাই কাজের কাজ তো হয় না। এটা নিশ্চয়ই আপনি শুনেছেন। এই আক্ষেপটা আসলে আমাদের যখন গণমাধ্যম কর্মীদের কাছে কি মনে হয় সেটা আপনি একটু যদি বলতেন। সেটি বলবো, তার আগে আমি একটু যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমি আবহাওয়া অফিসে গেছিলাম আগারগাঁওয়ে, সেখানে আবহাওয়াবিদের সাথে কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছে যে মঙ্গলবার দিবাগত রাত 11-12টা থেকে আজ বুধবার সকাল 6টা পর্যন্ত এই 6 ঘন্টায় কিন্তু 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা অবধি এই গত 24 ঘন্টায় 236 মিলিমিটার বৃষ্টি হয়েছে সারা দেশে। এবং সেই সঙ্গে আগামী 72 ঘন্টা থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলমানই থাকবে, তবে সেটি থেমে থেমে ভোগান্তি থেকে আসলে মুক্তি মিলছে না সহসাই, তাই হয়তো ধারণা করছি আর কি আমরা। তো তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সময় টেলিভিশনের যে ফেসবুক লাইভে আমরা প্রতিদিনের যে লাইভ, সেটি আমরা চেষ্টা করি যে সারাদিনের যে আলোচিত যে বিষয়টি সেটি আমরা মূলত আপনাদের সামনে নিয়ে হাজির হই। তো আজকে আমাদের রাজধানীতে যে জলবদ্ধতা সেটি আমাদের বিষয় ছিল। আগামীতে আমরা আরও চেষ্টা করব যে সারাদিনের যে আলোচিত বিষয়টি সেটি নিয়ে আবার নতুনভাবে আপনাদের সামনে হাজির হব। তো আজ এই পর্যন্ত, সেই পর্যন্ত সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই সময় টেলিভিশনের ফেসবুক লাইভে চোখ রাখুন।